হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব সেই সিনেমাটা 2025-এর ঈদ উপলক্ষে রিলিজ করা হয়েছে। এই সিনেমাটার জন্য আমরা যারা হিন্দি সিনেমা দেখতে ভালোবাসি তার 80% অডিয়েন্সই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সিনেমার নাম সিকান্দার, রিলিজ হয়েছে 30শে মার্চ। সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছে বলিউডের ভাইজান সালমান খান। বলিউডে মোটামুটি একটা ট্র্যাডিশন চালু আছে, ঈদের সময়ে 3 খানের মধ্যে কারো না কারো সিনেমা রিলিজ হয়। সালমান খানের লাস্ট রিলিজ কিসি কা ভাই কিসি কা জান 2023-এর ঈদে রিলিজ হয়েছিল। 2024-এ সালমান খানের কোনো সিনেমা রিলিজ হয়নি। 2025-এর ঈদের সময় সালমান খান নিয়ে এসেছে সিকান্দার। সিনেমা রিভিউ করার আগে সিনেমার গল্পের সারসংক্ষেপ তোমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া যাক। সিকান্দার সিনেমাটা মোটামুটি 2 ঘন্টা 25 মিনিটের একটা সিনেমা। তো চলো চেষ্টা করি 2 ঘন্টা 25 মিনিটের এই সিনেমাটাকে কত অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে এক্সপ্লেন করতে পারি। কাহিনী শুরুতে আমরা দেখতে পাই আমাদের সিনেমার হিরো সঞ্জয় আকাশপথে ফ্লাইটের মধ্যে একটা মেয়ের সাথে অভদ্রতা করার কারণে মিনিস্টারের ছেলেকে ধরে উত্তম মাধ্যম পিটিয়ে দেবে। মিনিস্টার যখন জানতে পেরেছে যে তার ছেলেকে ফ্লাইটের মধ্যে কেউ মেরেছে, তখন তার ঠিকুজি কুষ্টি বের করে এনকাউন্টার স্পেশালিস্ট একজন পুলিশ অফিসার যার নাম প্রকাশ তাকে পোস্টিং করে দেয় সেই এরিয়াতে। পার্টিকুলার ওই ব্যক্তিকে ধরে উত্তম মাধ্যম দিয়ে যেন তার কাহিনী দায় এন্ড করে দেওয়া হয়। ইন্সপেক্টর প্রকাশ যখন সঞ্জয়কে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায়, সেখানে গিয়ে সঞ্জয়কে খুঁজে পায় না। কিন্তু সঞ্জয়ের বাড়িতে ঢোকার পরে সে রীতিমতো চমকে যায়। সঞ্জয় কোনো সাধারণ ব্যক্তি ছিল না, সে ছিল রাজকোট শহরের সব থেকে বড় বিজনেসম্যান এবং তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এসেছে এই কথা শোনার পরেই 2-4 লক্ষ লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে যায়। ইন্সপেক্টর সঞ্জয়কে তো সেখানে পায় না। তারপরে সে যখন ফিরে আসতে যায় তখন সে নিজের গাড়িতে ফিরতেও পারে না। সেফটির জন্য সঞ্জয়ের মিসেস যে চরিত্রে অভিনয় করেছে রশ্মিকা মান্দনা এবং যার চরিত্রের নাম শায়স্ত্রী, সে তাকে সঞ্জয়েরই গাড়িতে করে পুলিশ স্টেশনে ফেরত পাঠায়। পুলিশ স্টেশনে পৌঁছে প্রকাশ দেখতে পায় সঞ্জয় অলরেডি উকিল নিয়ে এবং তার অগ্রিম জামানতের ব্যবস্থা করে পুলিশ স্টেশনে বসে আছে। প্রকাশ যে সঞ্জয়কে মিনিস্টারের কথা মতো গ্রেপ্তার করার চেষ্টা করছিল সেটা সঞ্জয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। সঞ্জয় পুলিশ স্টেশন থেকে বেরোনোর সময় হালকাভাবে ইন্সপেক্টর প্রকাশকে ওয়ার্নিং দিয়ে দেয়, উপর মহলের কথায় কাজ না করে নিজের ডিউটির প্রতি অনেস্ট থাকো। পরে মিনিস্টারের কথা মতো প্রকাশ কন্টিনিউ ট্রাই করতে থাকে সঞ্জয়কে ট্র্যাপ করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্জয়ের উপর অ্যাটাক করা হয় তাকে মারার জন্য। একদিন সঞ্জয়ের মাইন্সের মধ্যে মাইন্সের ম্যানেজারকে ট্র্যাপ করে সঞ্জয়কে সেখানে নিয়ে আসা হয় এবং সঞ্জয়কে মারার চেষ্টা করা হয়, কিন্তু তারা কিছুতেই সাকসেস হয় না। সঞ্জয় যখন মাইন থেকে বেরিয়ে যায় এবং যেহেতু সে মারপিট করেছে তাকে অগ্রিম জামানতের ব্যবস্থা করতে হবে, তখন আমরা দেখতে পাই যে শায়স্ত্রীর শরীরে একটা গুলি লেগেছে। শায়স্ত্রী তখন সঞ্জয়কে কিছু বলে না। সঞ্জয় চলে যাওয়ার পর আমরা দেখতে পাই শায়স্ত্রীকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। সেই খবর অবশ্য সঞ্জয়কে পাঠানো হয়, কিন্তু সঞ্জয়কে এটা বলা হয় না যে তার শরীরে গুলি লেগেছে। সঞ্জয় যখন কিছুদিন পরে নিজের জামানতের ব্যবস্থা করে ফিরে আসে তখন সে এসে দেখতে পায় শায়স্ত্রী মারা গেছে। কিছুদিন বইয়ের মৃত্যুর শোক কাটানোর পরে সঞ্জয় রাজকোট ছেড়ে মুম্বাইতে চলে আসে। মুম্বাইতে কেন চলে আসে? তার কারণ তার স্ত্রী তার মৃত্যুর পূর্বে তার শরীরের 3টি অঙ্গ দান করে গেছিল, অর্থাৎ অর্গান ডোনেট করে গেছিল। এটা অবশ্য সঞ্জয় জানতো। সঞ্জয়ের স্ত্রী জীবিত থাকা অবস্থাতেই তার 2 চোখ, হার্ট এবং লিভার দান করে গেছিল। সঞ্জয় হাসপাতালের বড় ডাক্তারের কাছ থেকে ইনফরমেশন বের করে নেয় যে পার্টিকুলার ওই অর্গানগুলো কাদেরকে দেওয়া হয়েছে। তাদের অ্যাড্রেস নিয়ে সঞ্জয় মুম্বাই চলে যায় তাদের সাথে দেখা করার জন্য। মুম্বাইতে আসার পরে সঞ্জয় একে একে তাদের 3 জনকেই খুঁজে বের করে। মুম্বাইতে আসার পরে সঞ্জয় প্রথমে খুঁজে বের করে কামরুদ্দিন নামে একটা বাচ্চা ছেলেকে, যার শরীরে তার স্ত্রীর লিভার লাগানো হয়েছে। দ্বিতীয় যাকে সঞ্জয় খুঁজে বের করে তার নাম বৈধি, যাকে তার স্ত্রীর চোখ দুটো দেওয়া হয়েছে। আর তৃতীয়তে সে খুঁজে বের করে একটা ইয়ং মেয়ে যার নাম খুশি, যার শরীরে তার স্ত্রীর হার্ট লাগানো হয়েছে। যেহেতু এই 3 জনের শরীরে সঞ্জয়ের স্ত্রীর অর্গান লাগানো রয়েছে, তো সঞ্জয় তাদেরকে নিজের বলেই ভাবতে শুরু করে এবং তাদের জীবনে যত রকম সমস্যা আছে সঞ্জয় একে একে সেই সমস্ত সমস্যার সমাধান করতে থাকে। টাকা পয়সা, পলিটিক্যাল পাওয়ার এবং শক্তি কোনো ক্ষেত্রেই সঞ্জয় কারোর থেকে কমতি ছিল না। তো সেইখানে দাঁড়িয়ে সঞ্জয় তার নিজের সমস্ত সোর্স লাগিয়ে সবার প্রবলেম এক এক করে সলভ করার চেষ্টা করে। এই 3 জন ব্যক্তি যারা সঞ্জয়ের ওয়াইফের অর্গান পেয়েছিল তাদের জীবনের প্রবলেমগুলো কেমন ছিল সেটা একটু বলে দিই। কামরুদ্দিন যে বস্তিতে বসবাস করত সেই বস্তিতে প্রচুর পরিমাণে শহরের আবর্জনা ডাম্পিং করা হতো। আর সেই কারণে শুধুমাত্র কামরুদ্দিন নয়, কামরুদ্দিনের মতো অনেকেরই একই ধরনের রোগ হয়েছে। দ্বিতীয়ত বৈধি ছিল একজন নিম্ন মধ্যবর্তী পরিবারের মহিলা, তার সংসারে অভাব ছিল বিদ্যমান। সে চাইতো বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে, কিন্তু তার রক্ষণশীল শ্বশুর কিছুতেই তাকে বাইরে কাজ করতে দিতে চাইতো না। আর এই জন্যই বৈধি একবার সুইসাইড করার চেষ্টা করবে। সঞ্জয় বুদ্ধি খাটিয়ে নিজে ফান্ডিং করে বৈধির নিজের বাড়ির মধ্যেই একটা বিজনেস স্টার্ট করিয়ে দেবে এবং শুধুমাত্র বৈধি নয়, বৈধির মতো আরো অনেকেই সেখান থেকে স্বাবলম্বী হতে পারবে। তৃতীয়ত যে মেয়েটা ছিল খুশি, সে একটা অবস্থাপন্ন ঘরেরই মেয়ে ছিল। তার সমস্যা ছিল যে তার বয়ফ্রেন্ড তাকে পাত্তা দিত না। অ্যাকচুয়ালি তার ছিল একতরফা ভালোবাসা। তো সঞ্জয় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে এবং তাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তার বয়ফ্রেন্ড কিছুতেই বুঝতে চাইবে না। এই ছিল মোটামুটি 3 জনের প্র্যাকটিক্যাল প্রবলেম।
মুম্বাই শহরে সঞ্জয় যখন এদের সমস্যার সমাধান করতে ব্যস্ত, ঠিক তখনই পার্টিকুলার ওই মিনিস্টার যার ছেলেকে সঞ্জয় মেরেছিল ফ্লাইটের মধ্যে, সে জানতে পেরে যাবে যে সঞ্জয় মুম্বাই শহরে আছে, এবং পাশাপাশি সে এটাও জানতে পেরে যাবে যে সঞ্জয় মুম্বাই শহরে কেন আছে। সঞ্জয়ের যে দুর্বলতা ওই তিনজন ব্যক্তি, সেটাও মিনিস্টার খুব ভালোভাবেই বুঝতে পেরে যাবে। মিনিস্টার সঞ্জয়কে ট্র্যাপ করার চেষ্টা করবে। এর জন্য সঞ্জয়ের মাইন্সের ম্যানেজারকে সে তুলে নেবে এবং পুলিশ স্টেশনের মধ্যে তাকে মার্ডার করে দেবে, এবং সেই মার্ডারের দায়িত্ব চাপিয়ে দেবে সঞ্জয়ের ঘাড়ে, এবং সঞ্জয়কে ওয়ান্টেড লিস্টে ফেলে সমস্ত শহরে পোস্টার ছাপিয়ে দেবে। এবং ওই পোস্টারগুলো যখন তাদের ফ্যামিলির লোকেরা দেখতে পাবে, যাদের শরীরে সঞ্জয়ের মিসেসের অর্গান লাগানো রয়েছে, তারা সঞ্জয়কে ভুল বুঝতে শুরু করবে। তখন সঞ্জয়ের পরিচিত লোকেরা এক এক করে সবাইকে বলে দেবে যে সঞ্জয় রাজকোট একজন বিশাল বড় ধনী লোক, আর সঞ্জয় রাজকোট এখানে এই জন্য এসেছে কারণ সঞ্জয় রাজকোটের মিসেসের শরীরের অর্গান তোমাদের শরীরে লাগানো আছে। এই কথা শোনার পরে প্রত্যেকেরই মনে সঞ্জয়ের প্রতি একটা আলাদা সম্মান এবং রেসপেক্ট জেগে উঠবে। পুলিশ দিয়ে সঞ্জয়কে ট্র্যাপ করতে না পেরে পার্টিকুলার এই তিনজন ব্যক্তিকে, যাদের শরীরে সঞ্জয়ের মিসেসের অর্গান রয়েছে, তাদের ক্ষতি করার চেষ্টা করবে মিনিস্টার এতদিনে বুঝতে পেরে গেছে যে এই তিনজন ব্যক্তির উপরে সঞ্জয়ের একটা আলাদা ইমোশন কাজ করছে। সঞ্জয় তখন মুম্বাই থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিনিস্টার তাকে ফোন করবে এবং থ্রেট দেবে যে তোমার বইয়ের অর্গান যাদের শরীরে লাগানো আছে, আমি তাদেরকে মেরে দেবো। তোমার মৃত স্ত্রী অর্গান ডোনেট করে যাদের মাধ্যমে এই পৃথিবীতে এখন পর্যন্ত বেঁচে আছে, আমি তাদের কাউকেই বাঁচতে দেবো না। এই কথা শোনার পরে সঞ্জয় আবার মুম্বাইতে ফিরে আসবে, এবং মিনিস্টার এবং তার পোশাক গুন্ডাদের সাথে সঞ্জয় এবং তার বডিগার্ডদের একটা বেশ লড়াই হবে, এবং শেষ পর্যন্ত মিনিস্টার বাধ্য হবে সঞ্জয়ের কাছে পরাজয় স্বীকার করতে। সিনেমার গল্প এখানেই শেষ। তো চলো বন্ধুরা, এবার আমরা চেষ্টা করি সিনেমাটাকে একটু রিভিউ করার। বন্ধুরা, এই সিনেমাটা রিভিউ করতে গেলে আমাকে খুব বেশি কথা খরচ করতে হবে না, কারণ আমি এই সিনেমার মধ্যে এমন কিছু দেখতে পাইনি যেটা দেখে আমার ভালো লেগেছে। সিনেমার কাহিনী, সিনেমার অভিনয় এবং সিনেমার গান, কোনো ডিপার্টমেন্টই বেসিক্যালি আমার ভালো লাগেনি। আর সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা লেগেছে সিনেমার ডিরেকশন। আজকের দিনে দাঁড়িয়ে একটা ট্র্যাডিশন হয়ে গেছে সাউথের ডিরেক্টর মুম্বাইতে এসে বড় বড় হিরোদের নিয়ে কাজ করছে। গত বছরে আমরা দেখতে পেয়েছিলাম সুপারহিট ডিরেক্টর অ্যাটলি শাহরুখ খানকে নিয়ে জওয়ান সিনেমাটা তৈরি করেছিল, এবং সিনেমাটা ব্যাপকভাবে সফল হয়েছিল। এআর মুরগাদাস ডিরেক্টর হিসেবে সাউথে একটা পরিচিত নাম, তবে তার সব সিনেমায় যে সুপারহিট সেটা কিন্তু নয়, তবে তার সাকসেস রেটও ফেলে দেওয়ার মতো নয়। প্রথম 100 crore হিন্দি সিনেমা গজনী, সেটা কিন্তু এআর মুরগাদাসের ডিরেকশনেই তৈরি হয়েছিল, আর গজনীর যে অরিজিনাল সিনেমাটা ছিল সেটাও কিন্তু এআর মুরগাদাসই ডিরেক্ট করেছিল। এছাড়া বিজয় থালাপথে অভিনীত থোপাক্কি, যেটাকে রিমেক করে তৈরি করা হয়েছিল অক্ষয় কুমারের হলিডে, এবং দুটো ভাষাতেই সুপারহিট হয়েছিল, সেটাও এআর মুরগাদাসের নির্দেশনাতেই তৈরি হয়েছিল। এই জন্য একজন সফল নির্দেশক হিসাবে তার হাতেই হয়তো নির্দেশনার দায়িত্ব তুলে দিয়েছিল সাজিদ নাদিওয়ালা। 2025-এ দাঁড়িয়ে অডিয়েন্স কি ধরনের সিনেমা পছন্দ করে সেটা হয়তো ডিরেক্টর হিসাবে সে বুঝতে পারেনি, আর সেই জন্যই আমি বলবো এই সিনেমাটা ডিরেক্ট করার ক্ষেত্রে সে পুরোপুরি ফিল করেছে। এরপরে আমি যার কথা বলবো সে হচ্ছে বলিউডের ভাইজান সালমান খান। আমি বুঝতে পারছি না সালমান খান 60 বছর বয়সে এসে ঠিক তার কেরিয়ার নিয়ে কি করতে চাইছে। 2017 থেকে 2025 পর্যন্ত সালমান খান অভিনীত যে 10টা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে একটা সিনেমা ছিল যেটা কিনা সুপারহিট হয়েছিল, আর সেই সিনেমাটার নাম ছিল টাইগার জিন্দা হায়। বাকি যে দুটো সিনেমা বাজেট রিকভার করতে পেরেছিল, বাকি সালমান খান অভিনীত যতগুলো সিনেমা রিলিজ হয়েছিল তার প্রত্যেকটাই ছিল ফ্লপ। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রেস 3, ভারত, অন্তিম, কিসিকা ভাই কিসিকা জান, টিউবলাইট, রাধে এবং 2025 সালের সিকান্দার। চোখ কান বুঝে সিকান্দার সম্বন্ধে একটা কথা বলে দিতে পারছি, সিনেমাটা সুপার ফ্লপ করবে। খুব কষ্ট করে হলেও হয়তো 50% পয়সা রিকভার করতে পারে, আর সেটা শুধুমাত্র সালমান খানের অন্ধ ভক্তদের জন্য। তো 2025-এ ঈদের উপহার হিসাবে সিনেমা প্রেমীদের জন্য সিকান্দার কিন্তু একটা খুব বাজে এক্সপিরিয়েন্স। আর শুধুমাত্র সিকান্দারই নয়, ইদানিংকালে বলিউডের বড় বড় সুপারস্টাররা যে ধরনের সিনেমাতে অভিনয় করছে এবং দর্শকের কাছে গ্রহণযোগ্যতা দিন দিন যেভাবে কমে চলেছে, তাতে বলিউডের ফলডাউনকে আটকানো কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। সিকান্দার সিনেমাটাতে সালমান খানের ডায়লগ, সালমান খানের প্রত্যেকটা এক্সপ্রেশন, হাসি, কান্না, কমেডি, অ্যাকশন, সব ক্ষেত্রে মনে হচ্ছে সালমান খান যেন কোনো এফোর্ট দেয়নি। তার অভিনয় দেখে মনে হচ্ছিল এই সিনেমাটা করার ব্যাপারে তার হয়তো কোনো রকম ইচ্ছাই ছিল না। বলিউডের আপার লেভেলের সুপারস্টাররা যদি এই ধরনের কাহিনীতে কন্টিনিউ অভিনয় করতে থাকে, তাহলে বলিউডে কাজ করে তাদের আর পয়সা ইনকাম করতে হবে না। কারণ এই ধরনের সিনেমা যদি তৈরি হতে থাকে, তো আমরা যারা সাধারণ অডিয়েন্স আছি, আমরা কিন্তু বলিউডের সিনেমা দেখার জন্য হলে যাওয়া বন্ধ করে দেবো। নিজেদেরকে যদি বাঁচাতে হয়, দর্শককে যদি হলে টানতে হয়, তবে সেক্ষেত্রে সাউথের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো অবশ্যই কন্টেন্ট বেস সিনেমা তৈরি করতে হবে। আর সিকান্দার সিনেমার প্রডিউসার সম্বন্ধে আমি আরেকটা কথা বলতে চাই। সিকান্দার সিনেমা যখন টিজার রিলিজ হয়েছিল, তখন বেশ একটা ধামাকাদার টিজার রিলিজ করা হয়েছিল। এখানে দেখানো হয়েছিল সালমান খানের পেছনে অনেকগুলো বন্দুকধারী মুখোশ পরে সালমান খানকে অ্যাটাক করার চেষ্টা করছে। এই দৃশ্যটাকে আমি কিন্তু কলকাতা সিনেমা হলে দেখতে পাইনি। আমি জানি না অন্য কোথাও দেখা গিয়েছে কিনা, তবে সিনেমার যে কাহিনীর বিন্যাস ছিল, সিনেমার যে স্টোরি লাইন ছিল, তাতে আমার মনে হয় না এই দৃশ্যটা সিনেমাতে কোথাও আছে। বন্ধুরা, এই ছিল আমার সিনেমা রিভিউ। সিনেমা দেখার পরে আমার মনে হয়েছে আমার 189 টাকা 50 পয়সা পুরোটাই চলে গেল।
আমি রেফার করবো না আপনাদের কাউকে এই সিনেমাটাকে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখার জন্য। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস এটাই হবে, ওয়েট করুন। আমার মনে হয় সিনেমাটা খুব শিগগিরই ওটিটিতে চলে আসবে। বাদবাকি আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ শুনে যদি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং পাশাপাশি বেল বাটন প্রেস করে রাখুন, যার ফলে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সিনেমা দেখবেন এবং অবশ্যই ভালো সিনেমা দেখবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম।